জোড়াতালির বগি দিয়ে চলছে রেলওয়ে, অর্ধেকেরই মেয়াদ নেই 650 নতুন কোচ আনার উদ্যোগ। দেড় মাস পর লাইসেন্স ফিরে পেল রাজধানীর আদ্দির হাসপাতাল, 3 শর্ত বেড়ে আজ থেকে চালু। আগামী 3 মাসে ডেঙ্গু পরিস্থিতি অবনতির আশঙ্কা। ডেঙ্গু আক্রান্তদের বেশিরভাগের বয়স 26 থেকে 30। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মূর্ছনা ঐশী। দেশে একের পর এক নতুন রেলপথ চালু হচ্ছে, তবে যাত্রী সেবা ব্যাহত হচ্ছে বগির তীব্র সংকটে। পর্যাপ্ত কোচ না থাকায় চাহিদা মতো ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। যা চলছে তার বেশিরভাগেরই মেয়াদ উত্তীর্ণ কোচ। সংকট মেটাতে 650-র বেশি নতুন কোচ আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম চালানে আগস্টের শুরুতেই ভারত থেকে আসছে অত্যাধুনিক 20টি ব্রডগেজ কোচ। আদ্দিন সজীবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মমিনুল ইসলাম মোমিন। আয়ুষ্কাল শেষ হওয়ায় জরাজীর্ণ এসব বগির কোনোটি মেরামতের অপেক্ষায়, কোনোটি অচলপ্রায়। কমলাপুর রেলওয়ে স্টেশনে এমন কোচগুলোতে তাই ভবঘুরের ঠাঁই। দেশজুড়ে নিরাপদ রেলওয়ের দুর্ভোগের বড় কারণ এই মেয়াদ উত্তীর্ণ বগি। জোড়াতালি দিয়ে যেগুলো চালিয়ে নেওয়া হচ্ছে সেগুলোর ভেতরের অবস্থাও নাজুক। মিটার গেজ বগির বেশিরভাগ ফ্যান নষ্ট, অর্ধেক বাতি চলে না। ওয়াশরুমের অবস্থা আরও করুন। ব্রডগেজ কোচের মান নিয়েও আছে প্রশ্ন। ওয়াশরুমে ওয়াশ হয়ই না, ওয়াশরুমের পানি পাওয়া যায় না। এই যে ট্রেনটার মধ্যে ওয়াশ মানে প্রচুর দুর্গন্ধ হয়। যাত্রী কিন্তু অতিরিক্ত চাপ, এই পরিমাণ বগি কিন্তু আমরা পাচ্ছি না। আমার মনে হচ্ছে আপনি যখন ট্রেনে ভ্রমণ করবেন দেখবেন যে এই স্নিগ্ধা কোচগুলা বা অন্যান্য নর্মাল কোচগুলা যাত্রীতে একদম বোঝায়। রেলওয়ের তথ্য অনুযায়ী এখন বহরে মোট বগি রয়েছে 1838টি। এর 1267টি মিটার গেজ আর 571টি ব্রড গেজ, যার 50%-এরই মেয়াদ শেষ। 30% চলে জোড়াতালিতে, ভালো মাত্র 20%। ইতোমধ্যে কিছু নতুন নতুন ট্রাক সংযোজিত হয়েছে, সেখানে আরও নতুন ট্রেন চালানো প্রয়োজন, কিন্তু আমাদের গ্যারেজ এবং লোকোমোটিভের সংকট আছে। সেই কারণে আমরা সেই সকল জায়গায় নতুন ট্রেনও চালাতে পারছি না। এই জীর্ণ দশা কাটাতে ভারত থেকে 200টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ এবছরই আসার কথা, যার প্রথম 20টি আসছে অগাস্টে। বাংলাদেশ সরকার ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারতীয় প্রতিষ্ঠান RIETS এর সাথে 1704 কোটি টাকার চুক্তি হয়েছে। এসব কোচ হবে স্টেইনলেস স্টিলের এবং দ্রুতগতি সম্পন্ন এসি আর স্বয়ংক্রিয় এয়ার ব্রেক পদ্ধতির। অবকাঠামো নির্মাণের যথেষ্ট প্রতিযোগিতা ছিল। এগুলিতে যে নতুন ট্রেন লাগবে সেই পরিকল্পনাটি আমরা আগে থেকে হয়তো প্রণয়ন করে নাই। যদি প্রণয়ন করতাম এখন আমাদের অনেক রোলিং স্টক আসতো। খুবই অবাক করা বিষয় যে এই মুহূর্তেও আমার কেবলমাত্র 2টি প্রকল্প পাইপলাইনে আছে। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে 4900 কোটি টাকার বেশি ব্যয়ে আরও 200টি মিটার গেজ কোচ আমদানির পরিকল্পনা অনুমোদনের অপেক্ষায়। আর কোরিয়ার অর্থায়নে 260টি ব্রডগেজ কোচ সংগ্রহে 3970 কোটি টাকার ঋণ নিশ্চিত হয়েছে, যা অনুমোদনের অপেক্ষায়। আপৎকালীন সময়ে এটা দ্রুত পদক্ষেপ হিসাবে কিন্তু আমরা আমদানি করছি। যেহেতু রেল আমি এক্সপ্যান্ড করলাম, আমি যাত্রী পরিবহন করতে পারছি না, আমি পণ্য পরিবহন করতে পারছি না, তাহলে এই যোগানটা তো আমাকে দিতে হবে। তবে এই আপৎকালীন সময় যেন আবার সারা জীবন আপৎকালীন না থাকে। জানা গেছে বর্তমানে দেশে কাগজে কলমে 280টি যাত্রীবাহী ট্রেন থাকলেও কোচ ও ইঞ্জিন সংকটে 70টিরও বেশি ট্রেন বন্ধ। রেলের তথ্য বলছে দেশের প্রায় সব রুটে মেয়াদ উত্তীর্ণ বগির তীব্র সংকট কাটাতে নতুন অন্তত 1,500 কোচ প্রয়োজন। তবে বিশেষজ্ঞরা বলছেন যে কেবল বিদেশ থেকে কোচ কিনে এনে এই সংকট কাটবে না। প্রয়োজন নিজস্ব ওয়ার্কশপের সক্ষমতা বাড়িয়ে নিরবিচ্ছিন্ন ট্রেন চলাচল স্বাভাবিক করতে পারলে দেশের ট্রেন বা রেল হবে লাভজনক। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা। দেড় মাস পর লাইসেন্স ফিরে পেল আদ্দিন হাসপাতাল, তবে জুড়ে দেওয়া হয়েছে 3 শর্ত।
কোনো রকম শর্ত ভাঙলে ফের লাইসেন্স বাতিল করতে পারবে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া শর্ত অনুযায়ী দ্রুত ডাক্তার এবং নার্স নিয়োগ দিতে হবে। শর্ত মেনে আজ সকাল 8টা থেকে হাসপাতালের বহির্বিভাগ, অন্তর্বিভাগ এবং জরুরি বিভাগ সহ সব ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম চালু হয়েছে। গত 27 মে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে 6 নবজাতক মারা যায়। ওই ঘটনায় তদন্ত প্রতিবেদনে উঠে আসে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক না থাকা, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি। 11 জুন আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। দর্শক, এই মুহূর্তে রাজধানী আদ্দিন হাসপাতালে ফের চিকিৎসা সেবা চালু হয়েছে এবং এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, জানাবেন ডাক্তার এবং যে নার্স তাদের সবার চিকিৎসা কার্যক্রম কেমন চলছে, যেহেতু অনেকদিন পর হাসপাতাল খুললো আজ? হ্যাঁ মোরসোনা, আপনি যেমনটি বলছিলেন, প্রায় 45 দিন পরে, 1.5 মাস পরে আদ্দিন হাসপাতাল আবার খুলে দেওয়া হয়েছে। এর আগে গত 11ই জুন তাদের হাসপাতালের নিবন্ধনটি বা লাইসেন্সটি বাতিল করা হয়েছিল। আজ সকাল থেকে আমরা হাসপাতালে এখানে অবস্থান করছি, যেহেতু আজ 28 জুলাই এবং আজ সকাল 8টা থেকে তাদের হাসপাতালের যে কার্যক্রম রয়েছে সেটি চালু হয়েছে। সে প্রেক্ষিতে সকাল 8টা থেকে আমরা দেখতে পেয়েছি যে সকল রোগীরা, বিশেষত এই হাসপাতালে যেহেতু নবজাতক এবং গর্ভবতী প্রসূতি মা যারা রয়েছেন তাদের চিকিৎসা দেওয়া হয়, সে সকল নবজাতক এবং গর্ভবতী এবং প্রসূতি মা যারা রয়েছেন তারা চিকিৎসা নিতে আসছেন সকাল থেকে। আমরা যতটুকু জানতে পেরেছি, সকাল থেকে এই 10টা পর্যন্ত প্রায় 25 থেকে 30 জন রোগী হাসপাতালে নতুন যুক্ত হচ্ছে, মানে তারা চিকিৎসা নেওয়ার জন্য এসেছেন। এর বাহিরে একটু যেটা জানাতে চাচ্ছি, যেহেতু হাসপাতালে কার্যক্রম শুরু হয়েছে, সুতরাং হাসপাতালের যত কর্তৃপক্ষ রয়েছেন, বিশেষ করে চিকিৎসক, নার্স এবং অন্যান্য যারা রয়েছেন, সবাই কিন্তু তাদের দায়িত্ব যথারীতি পালনের জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন। পাশাপাশি তারা আজকে আমরা যখন দেখি রোগী এসেছে, রোগী আসার পরে অন্যান্য আরেকটি দিনের মতোই তারা কিন্তু আসলে তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এর আগে গত 27 মে এই হাসপাতালের নবজাতক ইউনিটে 6 জন শিশু মারা যাওয়ার ঘটনায় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাদের গত 11ই জুন তাদের যে নিবন্ধনটি রয়েছে বা লাইসেন্স বাতিল করেছে, যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে তারা আপিল করেছিল। সেই আপিলের প্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে 15 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির যে প্রতিবেদন তাতে সন্তোষজনক অবস্থা পাওয়ায় আবার মন্ত্রণালয় কিন্তু তাদেরকে লাইসেন্স ফিরিয়ে দিয়েছে, যার প্রেক্ষিতে আজ থেকে তাদের কার্যক্রম শুরু হয়েছে। মুরসোনা। সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আহমেদ সোহাগ যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, তিনি ছিলেন আদ্দিন হাসপাতালে। দেশে বর্তমানে ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন 26 থেকে 30 বছর বয়সীরা। আক্রান্তের সংখ্যায় পুরুষরা এগিয়ে থাকলেও মৃত্যুর হার নারীদের মধ্যে বেশি। গবেষকদের আশঙ্কা, আগামী 3 মাসে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে পারে। তাই এখন থেকে মশা নিয়ন্ত্রণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের তাগিদ বিশ্লেষকদের। এদিকে দেশে ডেঙ্গুর টিকা কতটা কার্যকর হতে পারে তা নিয়েও গবেষণা এবং পরীক্ষা চালানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আশিকিন প্রিন্সের রিপোর্ট। শহর থেকে গ্রাম, দেশের প্রায় সবখানেই ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, প্রাণও হারাচ্ছেন অনেকে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণার প্রতিষ্ঠান আইডিসিআর ডেঙ্গু সংক্রমণের 71টি নমুনা পরীক্ষা করে, যেখানে দেখা যায় দেশে ডেঙ্গুর 4 ধরনের মধ্যে বর্তমানে সক্রিয় আছে ডেন 3। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের 1 জানুয়ারি থেকে 27 জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 13,644 জন। এই সময়ে মৃত্যু হয়েছে 44 জনের। আক্রান্তের সংখ্যায় পুরুষরা এগিয়ে থাকলেও মৃত্যুর হার বেশি নারীদের মধ্যে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগের বয়স 26 থেকে 30 বছর। ডেঙ্গুতে এই বয়সী মানুষের মধ্যেই মৃত্যুও বেশি। এমন পরিস্থিতিতে কীটতত্ত্ববিদদের আশঙ্কা, সামনে কঠিন সময় অপেক্ষা করছে। এই মুহূর্তে এডিস মশার ঘনত্ব অনেক বেশি এবং ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী মাত্রায় আছে। আমরা এডিস মশার ঘনত্ব, ডেঙ্গুর রোগীর সংখ্যা, তাপমাত্রা, আর্দ্রতা এবং বৃষ্টিপাত, এই কয়েকটি মিলিয়ে যে ফরকাস্টিং মডেলটি তৈরি করে, সেই ফরকাস্টিং মডেলে আমরা দেখতে পাচ্ছি আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর এই 3টি মাস ডেঙ্গুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এদিকে ডেঙ্গুর টিকা কিউডেঙ্গাকে অনুমোদন দিয়েছে ভারত। বাংলাদেশেও এই টিকা কতটা কার্যকর ও নিরাপদ তা যাচাই করে দেখার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। অযৌক্তিক বাংলাদেশে কিউডেঙ্গার একটি পাইলট ট্রায়াল দিয়ে যদি মানুষের শরীরে এটি সহনীয় এবং যথেষ্ট প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, তাহলে কিউডেঙ্গা বাংলাদেশে দেওয়া যেতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন শুধু চিকিৎসা নয়, ডেঙ্গু নিয়ন্ত্রণে এখনই জোর দিতে হবে প্রতিরোধে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়াতে হবে জনসচেতনতা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। এদিকে গেল 24 ঘন্টায় হাম উপসর্গে 5 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 912 রোগী। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয় 24 ঘন্টায় হাম নিশ্চিত করে হাম রোগীর সংখ্যা 113 জন। গেল 15 মার্চের পর থেকে এই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা 15,555 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,07,654 জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 1,03,467 জন।